দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে ২১ রাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আমরা সকলেই জানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সগৌরবে পালন করছে বাংলাদেশ। এবং আমরা জানি যে করোনা মহামারী পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে অনেকটা সীমিত পরিসরে যদি আমাদের এই জায়গাগুলো পালন করতে হচ্ছে এবং এই যে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার কারণে আসলে বাংলাদেশের জন্ম, যার কারণে আমরা বাংলা ভাষায় বসে এখানে কথা বলছি, যার জন্ম না হলে হয়তো বাংলাদেশেরই জন্ম হতো না। এবং তার এই যে স্বপ্নের বাংলাদেশ, তারই সুযোগ্য কন্যার হাত ধরে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ এখন অগ্রগতির বাংলাদেশ। এই যে বাংলাদেশের অগ্রগতি, অর্থনৈতিক বলি, সামাজিক বলি, সব ক্ষেত্রেই বাংলাদেশের অগ্রগতি এখন বৈশ্বিক একটি আলোচনার বিষয়। এবং করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি সগৌরবে সারা বিশ্বে এখন আলোচনা হয়। এই অদম্য এগিয়ে চলা বাংলাদেশের নানা চ্যালেঞ্জ রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, নানা ষড়যন্ত্র রয়েছে, সব কিছুকে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবং আমরা জানি যে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশ সফর করছেন। আমরা আজকে আলোচনার বিষয়বস্তু রেখেছি বাংলাদেশ শ্রীলঙ্কা উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের উপর জোর, এবং সেই জায়গাগুলো নিয়ে আজকে কথা বলবো। এবং এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত, সাবেক প্রধান তথ্য কমিশনার। সেই সঙ্গে আরো উপস্থিত রয়েছেন মাসুদ করিম, প্রধান প্রতিবেদক, দৈনিক যুগান্তর। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমি স্যারের অনুরোধেই আলোচনাটি শুরু করছি। মাসুদ করিম, প্রধান প্রতিবেদক, দৈনিক যুগান্তর, আপনার কাছ থেকে। এবং যে বিষয়বস্তু আমরা রেখেছি সেই জায়গায় একটু আলোচনা প্রথমে করতে চাইবো যে আমরা জানি যে সর্বশেষ শ্রীলঙ্কার সঙ্গে যে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং আমরা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দেখেছি গণমাধ্যমে, বিশেষ করে যুব উন্নয়ন, কৃষি, কারিগরি এই এবং নার্সিং, এই জায়গাগুলো সহ নানা আলোচনা রয়েছে। আমাদের ওষুধ শিল্প নিয়ে কথা বলা হয়েছে, আমাদের অর্থনৈতিক অঞ্চলে তাদের বিনিয়োগ যেন আমরা বাড়াতে পারি সেই জায়গাগুলো নিয়ে কথা হচ্ছে। সারাদিনব্যাপী আমরা গণমাধ্যমে দেখেছি। আপনার মুখ থেকে একটু দর্শক দেশে প্রথমে শুনতে চাইব। প্রথমে ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যেটা বলবো যে পৃথিবীটা এবং বাংলাদেশ একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে। এই মহামারীর মধ্যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর যে উদযাপন, সেটা করতে হচ্ছে। যদিও আমাদের অরিজিনাল প্ল্যানে ছিল যে ১ বছর হবে জন্মশতবার্ষিকী ২০২০ সাল এবং ২১ সাল হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, কিন্তু এই মহামারীর কারণে এগুলি হচ্ছে। এটা করতে গিয়ে একটা অসুবিধা হলো। তো সরকারের থেকে একটা ডিসিশন হলো যে ১০ দিন ব্যাপী, মানে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, এই ১০ দিন ব্যাপী প্রোগ্রামটা হবে। এবং এই প্রোগ্রামের মধ্যে আপনি লক্ষ্য করেছেন যে দক্ষিণ এশিয়ার নেতারা, দক্ষিণ এশিয়ার মোটামুটি ৮ জাতির মধ্যে 7টা দেশকে পাকিস্তান বাদে এই ইনভাইট করা হয়েছিল। আফগানিস্তান তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে ওনারা যেহেতু একটা অস্থির পরিস্থিতি, সেই জন্য আসতে পারেনি। বাট 5 জন শীর্ষ নেতাই আসছেন এবং একটা মহামারীর কালের মধ্যে আসছেন। এবং আপনি লক্ষ্য করুন যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, উনি এটা প্রথম করোনা ভাইরাসের 1 বছরে প্রথম কোনো বিদেশ সফর, এর মধ্যে ওনারা আসছেন। এবং ইতিমধ্যেই মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলি উনি সফর করে গেলেন। এর মধ্যে আসছেন মাহিন্দ রাজাপাকসা, যিনি চলে গেছেন। এর মধ্যে শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার পরশুদিন মানে কালকেই আমি বলবো যে 22 তারিখে আসবেন বিদ্যা ভান্ডারী, নেপালের প্রেসিডেন্ট। এরপরে 23 তারিখে আসতেছেন লোটে শেরিং, যিনি প্রাইম মিনিস্টার অফ ভুটান। অ্যান্ড 26 তারিখে আসতেছেন ফাইনালি নরেন্দ্র মোদী, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ, বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ভিডিও বার্তার মাধ্যমে আমাদের এই 50 বছরকে মানে কংগ্রাচুলেট করছেন। এর মধ্যে আমরা দেখেছেন যে কানাডিয়ান জাস্টিন ট্রুডো, যার বাবা পিয়ারে ট্রুডো 1971 সালে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন। এবং 1971 সালে ওই সময় আমেরিকা বাংলাদেশের যুদ্ধের বিরোধিতা করছে, সেই বলয় থেকে জাস্টিন পিয়ারে ট্রুডো উনি বাংলাদেশকে সমর্থন দিয়েছিলেন মানবিক কারণে, বিশেষ করে শরণার্থীদের জন্য। তো উনি এর আগে তার বাবার সাথে একবার বাংলাদেশে এসেছিলেন ছোটবেলায়, তো উনি একটা মেসেজ দিয়েছেন বাংলাদেশের। এরপরে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এবং জাপানিজ প্রাইম মিনিস্টার মিস্টার সুগা,
ওনারাও দিয়েছেন, রাশিয়ার থেকে দিয়েছে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রতি ওনারা আস্থা রাখছেন, বাংলাদেশের মানুষের প্রতি আস্থা রাখছেন এবং বাংলাদেশের নেতৃত্বের প্রতি তারা আস্থা রাখছেন। তো এতে করে আমরা যে 50 বছরের যে অর্জনের কথা আপনি বললেন, যে একটা সময় তো আমেরিকানরা বলতো যে এটা একটা তলাবিহীন ঝুড়ি, স্বাধীনতায় যখন পাকিস্তানিরা হেরে গেল যে পক্ষে আমেরিকানরা ছিল, কিন্তু আজকে 50 বছর পরে দেখা যাচ্ছে যে গরিব দেশ থেকে বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং আগামী 2040 সাল নাগাদ এই দেশটা উন্নত দেশে উপনীত হবে। সেই যে অভিযাত্রা, সেখানে হয়তো আমাদের বাধা বিপত্তি থাকবে। সেই বাধা বিপত্তি অতিক্রম করার শক্তি যে বাংলাদেশের আছে, সেটা হলো 1971 সালের 9 মাসের সংগ্রাম করে মানুষের জীবন দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে, সেই দেশটাকে আন্ডার এস্টিমেট করা যায় না। সুতরাং তার পক্ষে এটা অর্জন করা সম্ভব। বিশেষ করে আপনি এখন অ্যাট দিস মোমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো যেটা বিশ্বব্যাপী মহামারী, অর্থনৈতিক স্লোডাউন হয়ে গেছে। এই স্লোডাউনের মধ্যে যে নেতারা আসছেন, বিভিন্ন এগ্রিমেন্ট, আপনি বললেন যে শ্রীলঙ্কার সাথে 6টার মতো এগ্রিমেন্ট হয়েছে, তার মধ্যে একটা নতুন, বাকিগুলি রিভিউ, মানে উন্নয়নের যে এগ্রিমেন্টটি, সেটা এবং আরো কিছু কথাবার্তা হয়েছে এদের মধ্যে। এটা তো একটা টপ লেভেলে, এত ডিটেল তো আর হবে না। কথাবার্তা হয়েছে যে আমরা হয়তো ফ্রি ট্রেডেও যেতে পারি শ্রীলঙ্কার সঙ্গে, কিংবা আমরা হয়তো মানে প্রিফারেন্সিয়াল এগ্রিমেন্টে যেতে পারি ব্যবসা বাণিজ্য বাড়াতে। আরেকটা জিনিস ধরেন, শ্রীলঙ্কার সাথে আমাদের সমুদ্রের ব্যাপারে কোঅপারেশন হতে পারে, আরো যত রকম কোঅপারেশন হতে পারে। এটার একটা স্টপ পর্যায়ে থেকে তাদের একটা, কিন্তু এটা হলো রিলেশনটা বা আমাদের ভাবমূর্তিটাকে বাড়ানোর প্রেক্ষিতে সেটার প্রোডাক্ট হিসেবে আমরা এরকম এগ্রিমেন্টে যাচ্ছি। এটা কিন্তু আমরা এর সাথেও করেছি যে মালদ্বীপের প্রেসিডেন্ট গেলেন মিস্টার সলি, ওনার সাথে আমাদের সাথে প্রায় সিমিলারিটি, যে একটা সমুদ্র, ওনারা একটা আইল্যান্ড কান্ট্রি, সেখানে যে সি লেভেল রাইজের ফলে এদের যে চ্যালেঞ্জটা আছে, আমাদেরও কিন্তু ল লাইন কান্ট্রি হিসেবে সেম চ্যালেঞ্জটা আছে। এটা টুগেদার, এটা আমরা যদি করতে পারি, মোকাবেলা করতে পারি, তারপরে আমাদের দেশে একটা বিরাট শ্রমিক ওখানে থাকেন, তাদের ওয়েলফেয়ারের বিষয়গুলি। তো আগামী দিনে সাউথ এশিয়ার মানে আমাদের আশেপাশে যোগাযোগটা বাড়ায়, এটা কিন্তু এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা লজিকবিহীন ঘটনা যে একেবারে 10 দিনের মধ্যে 5টা দেশের টপ লিডার এখানে ল্যান্ড করছে একটা বিরাট প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে। তো আমরা এটা অবশ্যই 50 বছরের স্বাধীনতা একটা সেলিব্রেশনের জিনিস অবশ্যই, কিন্তু এর মধ্যে আমরা আমাদের মানুষের প্রতি যে একটা আস্থা ভাব সৃষ্টি করেছি, এটা আমার মনে হয় যে ইকোনমিক রিকভারিতে এবং আগামী দিনে আমাদের পথ চলার ক্ষেত্রে আরো অনুপ্রাণিত করবে। ধন্যবাদ আপনাকে। আমরা স্যারের কাছ থেকে একটু আলোচনা শুনবো। স্যার, থ্যাংক ইউ। আমি দুটো জিনিস একটুখানি বলে নিই, যেটা আমার একটু তফাৎ হচ্ছে। সেটা হচ্ছে, আমি জানি না তুমি জানতে কিনা, কিন্তু পিয়ার ট্রুডো এখানে বাংলা শিখতে এসেছিল, পড়তে এসেছিল। আচ্ছা, এটা ও 1946 সালে উনি এসেছিলেন এবং ফরিদপুরের কাছে একটা রোমান ক্যাথলিক স্কুল ছিল, সেখানে ছিলেন এবং বাংলা শিখেছিলেন। এবং পরবর্তীতে যখন আমি ছিলাম অটোয়ায় পোস্টেড 1970, আমি 77, তখন ওনার সাথে আমি ওনার বাসায় গিয়ে, তখন জাস্টিন ট্রুডো 5 বছর বয়স। তো তখন ওনার সাথে আমি বাংলায় কথা বলতাম এবং ওখানে বসে থাকতো ক্রেটিয়ে, যে কিনা ফাইন্যান্স মিনিস্টার ছিল, পরে সে প্রধানমন্ত্রী হয়েছিল, কেটে থাকতো। এবং অনেক সময় জাস্টিন ট্রুডো এসে আবার আমার কোলে বসে সিঙ্গাড়া খেত। ওর মা মার্গারেট ট্রুডো সিঙ্গাড়া বানিয়ে পাঠাতো, সে ডুবিয়ে কেচাপে খেত। না, পরে আমাকে দাওয়াত করেছিল 2011 সালে, আমি যখন প্রধান তথ্য কমিশনার, আমি গেছিলাম, গিয়ে আই অ্যাড্রেস দ্য ক্যানাডিয়ান পার্লামেন্ট। তখন করেছে, হি ইজ এ ভেরি নাইস পার্সন, ভেরি গুড ইয়াং ম্যান। এখন আমি যেটা 3-4টে জিনিস আমি উল্লেখ করতে চাই। ও এসেছিল পরবর্তীতে, জাস্টিন এসেছিল ওর বাবার সাথে 1983 সালে। 83 সালে এসে ও ঢাকা এসেছিল, এসে পিয়ার ট্রুডোর সঙ্গে। উনি এটা কিন্তু ওনার বক্তৃতায় বলেছেন যে ভাইরালিতে গেস্ট এসেছিলেন উনি, ওই যে ভিডিও যে বার্তাটা, ওটাতে উনি বলেছেন এবং উনি এটা উল্লেখ করেছেন যে এর মধ্যে আবার বঙ্গবন্ধুর সঙ্গেও ওনার বাবার পিয়ার ট্রুডোর একটা মিটিং হয়েছে, আলাদা আলাদা সম্পর্ক ছিল। এবং সেটা বিটুইন 1972 আর 1975, সেই সময় যখন উনি গেছিলেন নিউ ইয়র্কে জাতিসংঘে, তখন ওনার সাথে দেখা হয়েছিল, ইয়েতে দেখা হয়েছিল। আচ্ছা, এখন আমি আর 2-3টে জিনিস বলি। একটা হচ্ছে যে
বিভিন্ন এগ্রিমেন্ট সই হবার আগে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে একটা রেজলিউশন, সেইটা কংগ্রেসে, ইউএস কংগ্রেসে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা আমরা কথা বলছিলাম একটু আগে। সেই রেজলিউশনটা বিশেষ করে 3 জন সদস্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভের, তারা এটা 16ই মার্চ এটাকে উন্মোচন করে এবং সেটাকে ইন্ট্রোডিউস করে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে। এবং তারা 3 জন যারা ছিল সেটা হচ্ছে ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ 3 জনই, রাশিদ তায়েব, জিমি গোমেজ, আর চেয়ার অফ দ্য হাউস কমিটি অন ফরেন অ্যাফেয়ার গ্রেগরি মিক্স। কিন্তু এইটার গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাউস কমিটির থেকে এটা অ্যাপ্রুভ হলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে। ওখানে ওরা লিখেছে যে 26শে মার্চ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ। এইটা নিয়ে যে একটা বিতর্কের সৃষ্টি করার চেষ্টা করছে অনেকেই, 26শে মার্চ নয়, এটা 25শে মার্চ, এইটা ওইটা দুনিয়ার। তো দিস ইজ বিকামিং ভেরি ক্লিয়ার। আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে আমার কালকে যখন দেখা হলো, বললেন যে হ্যাঁ, আমরা এটা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে এইটা হচ্ছে এইটা। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিনা ঘটছে, এবং এই 26শে মার্চ উপলক্ষে সেটা যখনই হয়ে যাবে তখন কিন্তু ইট উইল বি গ্রেট সাকসেস স্টোরি ফর বাংলাদেশ। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে রাজাপাকসে যখন আসলেন, রাজাপাকসে এসে যখন উনি কথা বললেন শেখ হাসিনার সঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, উনি বললেন, এটা কোট করেছে একটা পত্রিকা বাংলাদেশের, সিংহলীদের পূর্বপুরুষরা বাংলা থেকেই আমাদের দ্বীপ দেশটাতে অভিবাসন নিয়েছিল, এখান থেকেই গেছিল। আচ্ছা আচ্ছা। এবং তাই দুই দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। না, এই জিনিসটা আমি যখন শ্রীলঙ্কায় গেছিলাম একটা মিটিংয়ে, কামরুল ইসলাম সিদ্দিকী তখন বেঁচে ছিল, আমি আরও গেছিলাম, তো ওয়াটার ম্যানেজমেন্টের ব্যাপার নিয়ে, তখন এই জিনিসটা আমাকে একই কথা বলেছিল। তো কিন্তু এখন জিনিসটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওরা যেটা বলছে, যেটা পত্রিকায় বেরিয়েছে, বিভিন্ন জায়গাতেও বেরিয়েছে, যে সব শুধু সমঝোতা স্মারক যেটা হবার সম্ভাবনা আছে সেটা হচ্ছে 18টা আছে সমশুদ্ধ। কিন্তু ওই যে কালকে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যেটা কলম্বোর সাথে যেটা হয়েছে, সেখানে আমরা বর্তমানে জানি যে 2000 সালে সবশুদ্ধ শ্রীলঙ্কার এক্সপোর্ট যেটা তারা করতো বাংলাদেশে, ইট ইউজ টু বি অ্যাবাউট 10 মিলিয়ন, $1 কোটি। সেটা বেড়ে এখন হয়েছে $15 কোটি মতো, প্রায় 16 কোটি। 16 কোটি। কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট যেটা ছিল 4 মিলিয়নের মতো চললে, সেটা এখন বেড়ে মাত্র 37 মিলিয়ন, 3 কোটির মতো হয়েছে ছোট। কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস কেউ উল্লেখ করেনি পত্রিকায়, সেটা আমি সারপ্রাইজড হলাম। এটা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারা তুমি নিশ্চয় দেখেছো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বেরিয়েছিল যে এটা হচ্ছে 2018 সালের ঘটনা। বাংলাদেশ ইজ দ্য 5th লার্জেস্ট সোর্স অফ রেমিটেন্স ফর ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড। জি স্যার। মনে আছে তোমার? এটা দেখেছি। এবং শুধু তাই নয়, আরেকটা বেরিয়েছিল সেই সময়, যে সেম স্ট্যাটিস্টিক্সের মধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ থেকে টাকা রোজগার করে শ্রীলঙ্কানরা যারা আসে এখানে বেড়াতে, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বাকরি করে বিভিন্ন কারণে বিভিন্নভাবে, দে রেমিট নিয়ারলি $1 বিলিয়ন। ইন দ্য গার্মেন্ট সেক্টর বেসিক্যালি গার্মেন্ট সেক্টরে বেশি রয়েছে। করে। জি স্যার। নাও আমার কথা হচ্ছে যে খুব ভালো কথা, আমরা অনেক কিছু জিনিস করছি, আমরা অনেক কিছু জিনিস আশা করছি শ্রীলঙ্কার কাছ থেকে। বিশেষ করে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা একটা নতুন দিক উন্মোচন করার প্রচেষ্টা করছি। এবং এছাড়াও আমরা ঢাকা, কলম্বোর সাথে আমরা বলেছি ওদের প্রধানমন্ত্রীকে যে আপনারা অনুরোধ করেছি যে আপনারা আমাদেরকে হিউম্যান রাইটস কাউন্সিলে আমাদের পূর্ণ নির্বাচনের প্রক্রিয়াতে, আমার 2021 সাল পর্যন্ত আছে, 3 বছর শেষ হয়ে যাবে, আবার যেন আমাদেরকে আপনারা সাপোর্ট করেন টু গেট রি-ইলেক্টেড। ওরা বলেছে নিশ্চয় আমরা করব। এখন কথা হচ্ছে যে এই যে 6টা জিনিস যেটা হচ্ছে, তার মধ্যে আমি বলবো যে শ্রীলঙ্কার সাথে আমাদের একটা দিক, গুরুত্বপূর্ণ দিক আমি আশা করি সেটাও নিশ্চয়ই আলোচনা হয়েছে, সেটা কোনো পত্রিকা আমি দেখিনি, কিন্তু রোহিঙ্গাদের উনি সাপোর্ট প্রত্যাবাসন করার প্রক্রিয়াটা, কেন কদিন আগে একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেটা হচ্ছে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, তিনি বিমস্টেকের আওতায়
তিনি এই যে নতুন যে মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে মিয়ানমারে, তাদের ব্যক্তি যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আছে তাকে দাওয়াত করেছিল টু কাম টু শ্রীলঙ্কা ফর এ বিমস্টেক মিটিং। কিন্তু এইটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, কারণ যে গ্রুপকে মার্শাল ল অথরিটিস যাদেরকে কেউ পৃথিবী জোড়া কেউ স্বীকৃতি দিচ্ছে না, তাদের ব্যক্তি বিশেষে যাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে তাকে দাওয়াত দেওয়া, তাকে ডাকা, তাকে সেই সমপর্যায়ে নিয়ে যাওয়া, এটা অনেকেই পছন্দ করেনি। এবং কালকে আমি শুনছিলাম কয়েকজন মন্ত্রী এবং কয়েকজন এখানে রাষ্ট্রদূত তারাও বলছিল যে এটা কেন করতে গেল। তো যাকে এখন আমার তখন কথা উঠলো মিয়ানমারের ব্যাপার নিয়ে। আমি বললাম যে, আমাকে বললো যে আপনারা এত বিমস্টেকের হেড অফিস এখানে, সেই জন্য আপনারা অনেক কিছু করছেন। আমি দেখো, তোমরা একটাই মনে রেখো, তোমরা সবাই মিলে বলছো যে মিয়ানমারের এই যে অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, দ্যাট ইজ এ গভর্নমেন্ট উইচ হ্যাজ নো বেসিস। ভেরি গুড, আই এগ্রি উইথ ইউ। কিন্তু এই অং সান সু চিকে নিয়ে তোমরা লাফালাফি করছো। কিন্তু এই অং সান সু চি এদের সঙ্গে গিয়ে হেগে তিনি জেনোসাইডকে সাপোর্ট করেছেন এগেনস্ট রোহিঙ্গাস, সেটা তোমরা ভুলে যাচ্ছ। হাউ ক্যান ইউ স্পিক সো মাচ ফর এ লেডি হু হ্যাজ শোন দ্যাট শি সাপোর্টেড জেনোসাইড? যাক, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে জিনিসটা হলো আমাদের আলোচনার প্রেক্ষিতে, আমি বলছি ঢাকা, কলম্বো এবং ঢাকা মলদ্বীপসে উনি বলেছেন, ঠিকই বলেছেন, সেটা হচ্ছে যে ওখানে অনেক বাঙালি আছে যারা কাজ করছে, তাদেরকে ওরা বলেছে যদি একটুখানি আরো স্কিল্ড লেবার হিসেবে যায়, এবং তারা ডাক্তার চেয়েছে, নার্স চেয়েছে এবং অন্যান্য জাতীয় চেয়েছে। শ্রীলঙ্কা বলেছে আমরা খুবই খুশি হব। তবে এখানে একটা জিনিস বলে দেখেন, নেপাল যিনি আসছেন, নেপালের ব্যাপারে আজকে একটা সুন্দর আর্টিকেল আছে, সেই আর্টিকেলটা আমি উল্লেখ করে বলছি যে 2015 সালে প্রধানমন্ত্রী ওদের কেপি ওলি যে ছিল ওদের, তিনি অ্যানাউন্স করেছিলেন যে ফরেন ট্রেডের ক্ষেত্রে বাংলাদেশের সাথে পোর্টসগুলো তারা ব্যবহার করতে চায়, আমাদের বন্দরগুলো, এবং সে কারণে ইন্ডিয়ার থ্রু এসে নেপাল তাদের মালামাল যা কিছু এখান থেকে তারা রপ্তানি করবে কি আমদানি করবে আমাদের ইয়েতে। আমরা বলছিলাম ঠিক আছে, আসো। বাট ও বলেছে যে ডাবল ট্যাক্সেশনের প্রিন্সিপাল যাতে না হয় সেটার দিকে আমরা দেখব। তখন এই জিনিসটা চলেছিল, আলোচনা হয়েছিল। পরে একটা দেখা যাচ্ছে, এরা বলছে এখানে দেওয়া ওয়াজ অ্যান এক্সপোর্ট অফ, এটা একটা নেপালি ভদ্রলোক, উনি হচ্ছেন অ্যাডভাইজার ও নেপালি গভর্নমেন্টের, এটা আজকে পত্রিকা আছে, দেওয়া ওয়াজ অ্যান এক্সপোর্ট অফ নেপালি রুপি 954 মিলিয়ন অ্যান্ড অ্যান ইম্পোর্ট অফ নেপালি রুপি 5.29 মিলিয়ন, মাত্র 5.29 মিলিয়ন, যেটা আসছিল বাংলাদেশ থেকে। এখন তারা বলছে যে আমরা ওই বাল্ক এক্সপোর্ট, বাল্ক ইম্পোর্ট করার প্রক্রিয়াটা আমরা করবো, এবং বাংলাদেশ বলেছে এই কানেক্টিভিটির কারণে আমরা যা কিছু প্রয়োজন, এই কানেক্টিভিটিটাকে যাতে করে এগোনো যায়, সেই জন্য আমরা ইলেকট্রিসিটির ব্যাপারে ওদের সাথে যোগাযোগ করেছি, যে তারা যদি ওখানে ড্যাম করে একটা, সেই ড্যাম থেকে যেটা চাইনিজরা ওদের সাহায্য করতে চাচ্ছে, সেই ড্যাম থেকে হাইড্রো পাওয়ার যেটা হবে ইলেকট্রিসিটি, দ্যাট উইল বি নিয়ারলি 80 মেগাওয়াটস। তারা বলছে যে তার থেকে আপনাদেরকে আমরা ইজিলি দিতে, কারণ নেপাল ছোট্ট দেশ এবং লোক সংখ্যা কম, চাহিদা কম। তো বাংলাদেশ বলছে অফকোর্স আমরা নিতে রাজি আছি। কারণ সেই কথা হচ্ছে যে ওই যে একটা আমাদের মাথার উপরে চিকেন স্নেক যেটা আছে, তার থেকে নেপালের বর্ডার ইজ অ্যাবাউট 43 মাইলস অ্যাওয়ে। তো সেইটা যদি আনতে হয় তো ভারতের এগ্রিমেন্ট না হলে এটা আনা যাবে না। তো সেই জিনিসটা একটা আছে। তো ভুটান, তার সাথে আমরা BBIN করেছিলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, যেটা হয়ে যাবে। শেষ পর্যন্ত তোরা বললো আমার ল্যান্ড অফ হ্যাপিনেস, আমাদের BBIN কোনো দরকার নেই, আমাদের বি দরকার কি, আমাদের এমনি তো ল্যান্ড অফ হ্যাপিনেস আমরা। কিন্তু আমরা বলেছি যে এরকম করলে হবে না, ভারতের সাথে, ভারতের মাধ্যমে যদি হয়, ওখানে যাতায়াত করার পরিস্থিতি আছে, কেন আমরা যে BICM আছে, যে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, মিয়ানমারের যে একটা ছিল ফার ইস্ট পলিসি, BCIM যেটা ওরা বলে BICM, ওরা বলে BICM। তো ওইটা আমরা বলেছি তোমরা একটু দেখো। তো আমি বলবো সার্বিকভাবে যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন, এবং এই পুরো আনুষ্ঠানিকতার মাধ্যমে যেটা হচ্ছে যে শোষণ, উনি বলছেন, যেটা কারেক্ট বলেছেন, যে শোষণ, বঞ্চনা, ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ আমরা তৈরি করতে যাচ্ছি, এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সময়
আমরা সবাই মিলে যদি একসঙ্গে মিলে কাজ করি জি। তাহলে অবশ্যই আমরা এগোতে পারবো। জি স্যার। এখন একটা ছোট্ট জিনিস আমি বলিনি, যেটা কিনা আমি একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম, আমি জানতাম না, এটা আমাকে পাঠিয়েছে। 1971 সালে আমরা তো 50 বছর সেটা উদযাপন করছি, জি। গোল্ডেন অ্যানিভার্সারি। সেই দিন, সেই বছরের যে ক্যালেন্ডার ছিল ইংলিশ ক্যালেন্ডার, আর 2021 সালের যে ক্যালেন্ডার ইংলিশ ক্যালেন্ডার একদম এক, মানে কোনো তফাৎ নেই, কোনো কোনো একেবারে দিনগতভাবে প্রত্যেকটি কোনো দিন- তফাৎ নেই, প্রত্যেক দিন এক। হ্যাঁ, ওই মুসলমান ক্যালেন্ডারে 11 দিন করে বাড়তে থাকে, সো দ্য ডেজ চেঞ্জ। আর বাংলা ক্যালেন্ডারও আমাদের বৈশাখ, প্রথম বৈশাখ আর ভারতের প্রথম বৈশাখের সাথে পার্থক্য থাকাতে সেটা 14 আর 15-র মধ্যে এপ্রিলের Differ গন্ডগোল করে। হয়ে যায়। জি। কিন্তু ইংলিশ ক্যালেন্ডারে তো সেটা নাই, সেটা এক্সাক্ট সেম। দিন তারিখ একই থাকে। দ্য সার্কেল হ্যাজ টার্ন ফুল রাউন্ড। এবং সেই কারণে ইট ইজ ইন্টারেস্টিং যে আমাদের 2021 সালে 50 বছর পরে যখন আমরা উদযাপন করতে যাচ্ছি, সেই ঠিক সময় 1971 সালে যা ছিল সেটি এক্স্যাক্টলি একই দিন আমরা একই করছি। ছিল। সেটা আমাদের আসলে বড় সৌভাগ্য। স্যার, আমরা আবার আলোচনায় ফিরবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলি কুশলতার আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে বাংলাদেশ সফর করছেন এবং সেখানে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের সাথে অগ্রগতির যে বিভিন্ন কার্যক্রমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং বিরতির আগে কথা বলছিলেন মোহাম্মদ জমি স্যার। আমরা এবার একটু সংযুক্ত ব্যাপারে মাসুদ করিম সাহেবের সঙ্গে আমরা দ্বিতীয় ভাগে চলে এসেছি আলোচনার। এবং এই যে বাংলাদেশের মুজিব শতবর্ষ পালন এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি এবং সেই সাথে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এই যে তলবিহীন ঝুড়ির বাংলাদেশ, যে এখন অগ্রগতির বাংলাদেশ, আমরা উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করতে যাচ্ছি এবং এই যে নানা চড়াই উতরাই পেরিয়ে এই করোনা মহামারী পরিস্থিতির মাধ্যমেও বাংলাদেশের যে অগ্রগতি, ওভারঅল অগ্রগতি বলতে চাচ্ছি আমি, অর্থনৈতিক থেকে সামাজিক সব ক্ষেত্রেই। এবং এই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের দক্ষ জনবল, আমাদের প্রবাসী শ্রমিকদের আরও বেশি কিভাবে আমরা কার্যক্রম বাড়াতে পারি, বাংলাদেশে যারা অন্য দেশের হয়ে কাজ করছেন সেই দক্ষ জনবল তৈরি হলে কিন্তু আমরা অনেক রেমিটেন্স বাঁচাতেও পারি এই জায়গাগুলোয়, এবং সেই সাথে সাথে অগ্রগতির বাংলাদেশের আমাদের প্রত্যাশার জায়গাটি যদি বলেন। প্রথম কথা হলো যে আমরা একটু পিছনে তাকাবো। আমরা যেহেতু 50 বছরে আমরা কি অর্জন করলাম, আজকে যদি যারা এসে গেলেন এবং সামনে যারা আসবেন তারা যদি আপনি দেখেন যে বঙ্গবন্ধুকে তারা কিভাবে মূল্যায়ন করেছে, আমাদের ইন্ডিপেন্ডেন্স লিডার, কিন্তু ওনারা কি বলছেন, মোহাম্মদ সলি বা মাহিন্দা রাজাপাকসা, ওনারা বলছেন যে বঙ্গবন্ধু হইলেও শুধু বাংলাদেশের মানুষের জন্য না, একটা এন্টায়ার ওয়ার্ল্ডের জন্য, বিশ্ববাসীর একটা ইন্সপিরেশনের জায়গা। কারণ উনি, এটা ওয়ার্ল্ডে খুব বিরল ঘটনা, কেউ এরকম ঘটনা নাই যে উনি একটা জাতিকে ঐক্যবদ্ধ করে একটা স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ করে একটা যুদ্ধ করে দেশ স্বাধীন করানো, সেটা একটা বিরাট, ওনার মতো একটা ক্যারিশমাটিক লিডার ওনারা বলছেন। এবং এই জিনিসটা কিন্তু ওনারা প্রশংসা করছেন, বঙ্গবন্ধু সবাই বলছেন। এবং এখন বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছে, এটা একটা ব্যাপার আছে। তো আমরা আমাদের অগ্রগতির কথা যখন বলছি, তখন এখন আমাদের এই অগ্রগতিটা সামনে যদি আগে নিতে হয় তাহলে তো আমাদের ধরেন ইকোনমিক অ্যাক্টিভিটিসটা বাড়াইতে হবে। এখানে একটা বিরাট ব্লক হয়ে গেল যে এই যে মহামারীটা আসছে, আমরা যে স্মুথ ওয়েতে অগ্রগতি সেটা হচ্ছে না। তারপরে 50 বছরে আমরা অর্থনীতির দিক থেকে মধ্যমায়ে গেছি, ইনফ্রাস্ট্রাকচার এখন অনেক উন্নতি হচ্ছে, এই পদ্মা ব্রিজ হচ্ছে, অন্যান্য মেট্রো রেল হচ্ছে, মেগা প্রজেক্টগুলি হচ্ছে, সেটা হচ্ছে। কিন্তু আমি বলবো যে অর্থনৈতিক অ্যাক্টিভিটিসে একটা স্লো ডাউন হবে, সেই জায়গায় আমাদের একটা বিনিয়োগের দরকার আছে, বিদেশি বিনিয়োগ, আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ, এবং এইগুলির মাধ্যমে একটা অর্থনীতির সামনের দিকে অগ্রসর হবে। এবং সেইটা জন্যে এই যে সাউথ এশিয়া কানেক্টিভিটির কথাটা এখানে আসলো, প্রাইম মিনিস্টার মোদি আসেন, ইন্ডিয়ার সাথে আমরা নানাভাবে কানেক্ট হচ্ছি, এবং উনি যখন আসবেন তখন আরেকটা ট্রেন লাইন চালু হবে নিউ জলপাইগুড়ি এবং ঢাকার মধ্যে। কিছুদিন আগে আপনারা দেখলেন যে ফেনী নদীর উপর একটা ব্রিজ হয়ে নর্থ ইস্টের সাথে আমরা একটা কানেক্ট করলাম চিটাং পোর্টকে।
এর আগে 17 তারিখে তখন যে ইয়েটা হলো, ভার্চুয়াল মিটিংটা হলো, সেখানে আমরা একটা ট্রেন সার্ভিস, মালবাহী ট্রেন সার্ভিস রোহনপুর এবং সিঙ্গাবাদের মধ্যে চালু হলো। আপনারা দেখলেন যে আমাদের 2টা ট্রেন যাত্রীবাহী অলরেডি আছে, ঢাকা কলকাতা এবং খুলনা কলকাতার মধ্যে। তো আর 4 দিক থেকে আমরা যেটা লোকেশন, 4 দিক থেকে মানে 3 দিক থেকে ইন্ডিয়া, স্থলভাগ পুরোটা ইন্ডিয়া, একটু আছে বার্মার সঙ্গে, আর সমুদ্র সীমাও আছে। এইসব দিক থেকে যদি আমরা কানেক্ট করি, তাহলে আমাদের দেশটা অর্থনৈতিকভাবে একটা হাব হবে। সেখানে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসটা যদি বাড়ে, তাহলে আমাদের মানুষের জীবন মান উন্নতি হবে। সেই জায়গার ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে জাস্ট সেলিব্রেশন হিসেবেই নিচ্ছি, এত বড় যে আয়োজন 10 দিনের, এটা সেলিব্রেশন হিসেবেই নিচ্ছি, কিন্তু এই সেলিব্রেশন থেকেও কিন্তু আমরা অর্থনৈতিক দিক থেকে আমরা অগ্রগতি অর্জন করতে পারবো। আপনি যদি রিজনাল দেখেন, যেটা জমির ভাই বললেন যে আমরা একটা হাইড্রো পাওয়ারের ব্যাপারে, যদি নেপাল এবং ভুটান, সেখানে পাহাড়ি নদীর থেকে যে বিদ্যুৎ উৎপাদন, সেটা আমার মনে হয় যে ইন্ডিয়ার সাথেও যৌথভাবে করতে হবে, কারণ এই সমস্ত প্রজেক্টগুলি ইন্ডিয়ানরাই করছে, এবং এখানকার যে সঞ্চালন লাইনটা এটা ইন্ডিয়ার উপর দিয়েই হবে। যদি সারপ্লাস বিদ্যুৎ সেখান থেকে উৎপাদন করা যেটা সম্ভাবনা আছে, তাহলে সেই জায়গায়ও একটা কোঅপারেশনের জায়গা সৃষ্টি হতে পারে। তারপরে ধরেন আমরা একটা স্ট্র্যাটেজিক লোকেশনে আছি, যেটা জিও পলিটিক্যাল কম্পিটিশনের মধ্যে আছে, এটা হিউজ কম্পিটিশন আমাদের জন্য, সব কিছুটা নেতিবাচকও। ধরেন চায়নার সাথেও আমাদের ইকোনমিক উন্নতি হচ্ছে, এবং চাইনিজ আপনি দেখলেন যে প্রেসিডেন্ট এখানে ভাষণ দিলেন আমাদের মানে 50 ইয়ার্সের যে সেলিব্রেশনে। তো এখানে ওদের কিছু ইনভেস্টমেন্ট আছে এবং তারা ইনফ্রাস্ট্রাকচারালি এখানে ইনভেস্ট করছে। ইন্দো প্যাসিফিক জোট যেটা করছে আমেরিকা, ইন্ডিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া মিলে, তারাও এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো আমার মনে হয় যে একটা রিজনাল, গ্লোবাল এবং একটা বাইলেটারাল, এই সমস্ত সংযোগগুলি আমাদেরকে অর্থনৈতিক চাকাকে সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। কিন্তু এখনকার যে একটা বাস্তবতা, সেই বাস্তবতায় আমাদের ডোমেস্টিক অর্থনৈতিক কর্মকাণ্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে দেখেন যে যখন অর্থনৈতিক মন্দা হলো 88 সালের দিকে, তখন গোটা বিশ্বেই খুবই খারাপ অবস্থার মধ্যে পড়ে গেল। তখন আমাদের দেশ কিন্তু এফেক্ট হয় নাই। তার কারণটা কি? যেখানে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, অভ্যন্তরীণ ইকোনমিক কর্মকাণ্ডটা কিন্তু খুব ভালো ছিল। এইবারও কিন্তু প্রেডিকশন বলছে যে বাংলাদেশের অর্থনীতি সাউথ এশিয়ার মধ্যে ভালো করবে, এবং মাথাপিছু পার ক্যাপিটা এটা ইন্ডিয়ার চেয়েও বেশি হবে, এরকম প্রেডিকশন আছে। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা ধরে রাখা এবং সেটাকে আরও সামনে এগিয়ে নেওয়া, যেহেতু আমরা একটা মানে এটা আপনি মনে করেন স্বল্পোন্নত দেশ একটা ট্র্যাপ না, মধ্যমায়ের দেশটাই হলো ট্র্যাপ, যেখান থেকে অনেক দেশ উন্নত দুনিয়ায় যেতে পারছে না। সেই ট্র্যাপ থেকে যদি আমরা অতিক্রম করতে হয়, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হবে। এবং এটা ধরেন আমরা এই যে কিছু কিছু সুযোগ আমরা হারাবো, এই যে মধ্যমায়ের দেশ হওয়ার কারণে, স্বল্পোন্নত দেশের সুযোগগুলোতে আমরা, কিন্তু সেটা আমরা হয়তো একটু এক্সটেনশনে আবেদনও করতে পারবো, যেহেতু একটা মহামারীর মধ্যে আমরা পড়ে গেছি, যেটা আমাদের রিকভার করতে হয়তো অর্থনৈতিক পুনরুদ্ধারে আমাদের একটা বিরাট সমস্যার মধ্যে হবে। তো এইসব দিক থেকে আমি মনে করি যে এই যে আমাদের সেলিব্রেশনটা, এটা শুধু সেলিব্রেশন না, এটা একটা অনুপ্রেরণার ব্যাপার। এবং আমরা আমাদের দেশের মানুষের প্রতি আস্থা রাখি। আমরা যে দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে, পৃথিবীর কম দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, আমরা রক্তক্ষয়ে আত্মাহুতি দানের বিনিময়ে, আমাদের এটা কোনো মানে দান খয়রাতের মাধ্যমে এই দেশ আসে নাই, যুদ্ধ করে আমরা অর্জন করা দেশ। সুতরাং আমাদের পক্ষে এই দেশটাকে, এই দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, যেটা বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল, একটা সোনার বাংলা গড়ে তোলা, সেই জায়গাটায় আমরা যেতে পারবো। কারণ আমরা শুধু অর্থনৈতিক উন্নতি বলবো না, সামাজিক ক্ষেত্রেও আমরা কিন্তু উন্নতি করেছি। আপনি মাতৃমৃত্যুর কথা যদি বলেন, যদি আমাদের গড় আয়ুর কথা বলেন, কিংবা এগুলি কিন্তু অনেক বেশি ভালো করছে। তা আমাদের সামনে হয়তো কিছু কিছু চ্যালেঞ্জও অবশ্যই আছে, সেই চ্যালেঞ্জগুলি থেকে আমাদের হয়তো ভালো করতে হবে, এবং আমরা এটা সুনামের সাথে করতে হবে, যেটা আমরা হয়তো যদি বলি বার্মা বা অনেক দেশ যাদের সেই সুনামটা নাই, তো আমাদের এই যে ডেমোক্রেসি, তারপরে আমাদের সুশাসন, আমাদের মানবাধিকার, স্বচ্ছতা, এই জায়গাগুলিতে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের সুনামের সাথে আমাদের দেশটা সামনের দিকে অগ্রসর হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা
মোহাম্মদ জমি স্যারের কাছ থেকে জানতে চাইবো। স্যার, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। এই যে অগ্রগতির বাংলাদেশ, মাসুদ করিম ভাই বলছিলেন যে আমাদের সেলিব্রেশনের সাথে সাথে আমাদের এখন লং টার্ম প্ল্যানিংয়েরও প্রয়োজন আছে। 50 বছরে যে বাংলাদেশ এগিয়েছে, নানা চ্যালেঞ্জ ছিল, তারপরেও বাংলাদেশ এগিয়েছে এবং বঙ্গবন্ধু সোনার বাংলা তার সুযোগ ও কন্যার হাত ধরে আরও এগিয়ে যাবে। সেই জায়গায় আমাদের প্রত্যাশা করণীয় এবং সেই জায়গায় আঞ্চলিক অর্থনৈতিক যে সম্ভাবনার জায়গাটি এবং সেখানে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো যদি একটু আলোচনা করেন। আমি বলি থ্যাংক ইউ। ও ঠিক কয়েকটা সুন্দর সুন্দর কথা বলেছে। এখন আমার কথা হচ্ছে, সার্বিকভাবে যদি পুরো প্যারাডাইমকে আমরা যদি অ্যানালাইজ করি, আমরা তিনটে জিনিস পরিষ্কার দেখতে পাবো যেখানে আমাদের অনেক কিছু পড়ে আছে কাজ করা। এইটা আমাদের এখানে যে ব্রিটিশ হাই কমিশনার আছেন ডিকসন, তিনি গতকালই এই ব্যাপারে কিছু উক্তিও করেছেন। এক নম্বর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এলডিসি হিসেবে আমাদের এভরিথিং বাট আর্মস, যে একটা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস যেটা ছিল ইউরোপিয়ান ইউনিয়নে, মালামাল পাঠানো রপ্তানি, সেইটার থেকে আমরা বঞ্চিত হব। এক কিছুটা তারা বলেছে যে আমাদের কয়েকটা ধাপ যদি আমরা মেনে নেই, ঠিকমতো করতে পারি, যেগুলো লেবার স্ট্যান্ডার্ডস, তারপরে আর কয়েকটা জিনিস আছে, এগুলো করতে পারলে আইএলওর অ্যারেঞ্জমেন্ট অনুসারে তারা কিছু কিছু জায়গায় তারা আমাদেরকে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস সম্পূর্ণ না দিলেও তারা কিছুটা ওই ট্যারিফ স্ট্রাকচারে পরিবর্তন করে আমাদেরকে 5 থেকে 6 বছর সময় দেবে, যাতে করে কিনা আমরা এগিয়ে যেতে পারি ফ্রম লো ইনকাম, লো মিডল ইনকাম টু হায়ার মিডল ইনকাম কান্ট্রি। হায়ার মিডল ইনকাম কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি যাওয়ার পর্যায়ে সেটা তখন অন্য ব্যাপার হয়ে দাঁড়াবে। ব্রেক্সিটের পরে ইউনাইটেড কিংডম, যেটা কিনা পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন ছিল, এখন তারা বলেছে আমাদেরকে কয়েক বছর তারা সময় দিচ্ছে, কোভিডের কারণে 2027 করে করছে। কিন্তু তিনটে দেশ আমাদের একটা বিরাট সমস্যা হয়ে এখনো আছে। একটা হচ্ছে আমেরিকার সাথে আমাদের জিএসপি কিন্তু পায়নি, ওরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখন আমাদের সাথে করেনি বিভিন্ন কারণে, যে কারণে আমাদের রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি স্টিল সাফারিং। যেমন ভিয়েতনাম আমাদের অনেক নিচে ছিল, তারা ফ্রি ট্রেড এরিয়ার কারণে তারা এখন আমাদের চেয়ে বেশি এগিয়ে আছে, তারা সবকিছু ব্যাপারে আমাদের চেয়ে এগিয়ে পাচ্ছে। দ্বিতীয় জিনিসটা যেটা, সেটা হচ্ছে ইন দ্য কেস অফ ইন্ডিয়া, এটা আমি পরিষ্কার বলেছিলাম আমাদের যখন হর্ষবর্ধন শ্রীংলা এসেছিল এখানে, উনি তো ছিলেন এখানে হাই কমিশনার ছিলেন, এখন ফরেন সেক্রেটারি। তারপর জয়শঙ্করের সাথে আমার কথা হয়েছে, উনি তো ওদের দূতাবাসের রাষ্ট্রদূত নতুন এসছেন, উনি ভালো লোক। তো প্যারাট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার যেগুলো আছে, অ্যান্টি ডাম্পিং ডিউটিস যেগুলো প্রণয়ন করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, সেগুলো যৌক্তিক নয়। বিকজ তোমরা একদিকে বলছো যে এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে আমরা নিতে পারবো, সেন্সিটিভ লিস্টে নেই, এগুলো থেকে আপনাদের কোনো অসুবিধা নেই ইত্যাদি, কিন্তু সব দেখা যাচ্ছে প্যারাট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ারের কারণে আটকে যাচ্ছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এই যে কানেক্টিভিটি করা হচ্ছে, মালামাল প্রবেশ করবে বাংলাদেশের ভেতরে আমাদের এখান থেকে হয়ে আইদার বাই রোড অর বাই রিভার, এইটা ড্রেজ করা, যা কিছু করে সব কিছু করে চলে যাবে নর্থ ইস্ট ইন্ডিয়ায়, ওখানে যাবে, ওখান থেকে ওরা চলে যাবে, ইন্ডিয়া আসবে। কিংবা সমুদ্রপথে যদি আসে চিটাগং পোর্ট থেকে নিয়ে সেটা যাবে ত্রিপুরা ইত্যাদি, ভেরি গুড। কিন্তু এইটা যখন হবে তখন নর্থ ইস্ট ইন্ডিয়ায় যে স্টেটসগুলো আছে তাদেরকেও যে ট্যারিফ স্ট্রাকচার যেটা আছে সেটাকে একটু রূপান্তর করে সেটাকেও আমাদের পক্ষে আনতে হবে। বিকজ আনলেস উই ডু দ্যাট, ইট উইল বি ডিফিকাল্ট ফর আস। আরেকটা যেটা হচ্ছে যে বর্ডার কিলিং, যেটা সীমান্ত হত্যা, ফেলানির ব্যাপারটা এখনো কিন্তু সমস্যার সমাধান হয়নি। বলা হচ্ছে যে না, যে সকল ক্রাইম হচ্ছে বর্ডারে সেইগুলো বন্ধ না করলে এটাও বন্ধ হবে না। কিন্তু কথা হচ্ছে ক্রাইম জিনিসটা কি? ক্রাইম জিনিসটা হচ্ছে যে আমাদের এখান থেকে পাচার হচ্ছে সোনা, আপনাদের ওখান থেকে আসছে গরু। আর গরু যেটা আসছে, মজার কথা হচ্ছে কি, ভারত কিন্তু ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ বিফ ইন দ্য ওয়ার্ল্ড। আর দ্বিতীয়ত হচ্ছে যারা প্রবেশ করছে বাংলাদেশে ভারত থেকে, তাদেরকে অ্যারেস্ট করলেই তো হয়। ইটস এ ভেরি সেন্সিটিভ সাবজেক্ট, বাট দিস ইজ সামথিং উইচ মাস্ট বি অ্যাড্রেসড।
মানে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করার প্রেক্ষিতে এটা প্রয়োজন আছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হলো এই 3 নম্বর হচ্ছে মধ্যপ্রাচ্যের সঙ্গে আমাদের দূতাবাস অনেক হয়েছে ওখানে। ভারতেও আমাদের দূতাবাস হয়েছে, উপদূতাবাস হয়েছে। যেরকম আমাদের এখন উপদূতাবাস আছে দিল্লিতে আছে, বম্বেতে আছে, আগরতলা আছে, তারপরে গুয়াহাটিতে আছে, তাই না? বিভিন্ন জায়গা হচ্ছে। কিন্তু একটা পিপল টু পিপল কন্ট্যাক্ট যেটা, সেটা আরো বাড়াতে হবে। আর স্কিলড ম্যান পাওয়ার সৃষ্টি করা এই ডিজিটাল দুনিয়ায়, সেইটা কম্পিউটার ব্যবহার করা এবং সেটার মাধ্যমে এগিয়ে যাওয়া, এইটার ব্যাপারে বাংলাদেশ যেভাবে এগোচ্ছিল সেটা একটু পিছিয়ে গেছে। এখন ঠিক সেভাবে এগোতে পারছি না আমরা, কোভিডের কারণে, বিভিন্ন কারণে। কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা যদি সার্বিকভাবে ভারত এবং বাংলাদেশ এবং তার সঙ্গে শ্রীলঙ্কা ইজ ভেরি হাইলি এডুকেটেড, ওদের লিটারেসি রেট ইজ ভেরি হাই, আমরা তিনজন যদি এগোতে পারি এবং মলদ্বীপকে যদি আমরা এটার মধ্যে আনতে পারি, সম্পৃক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা বেশ তড়িৎ গতিতে এগোবো সবাই মিলে। এবং এইটা আমাদের বাণিজ্যের ক্ষেত্রে এবং আমাদের বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজন। বিনিয়োগের ব্যাপারে আমাদের মধ্যে ব্যুরোক্রেটিক মাইন্ডসেট থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে, যে ফেলো করি মাখো তেল আমি কি তোমার পর, ওই যে খনার বচনের এই জিনিসগুলো চলবে না। এই যেটা হচ্ছে তাড়াতাড়ি করে সমাধান করতে হবে। যখনই কোনো প্রস্তাব আসবে সেই প্রস্তাবটাকে তাড়াতাড়ি শেষ করে দেওয়া, যাতে করে যারা বিনিয়োগ করবে তারা আগ্রহটা আসতে যেন পারে। বজায় থাকে। হ্যাঁ, আগ্রহটা যদি না থাকে তাহলে তো হবে না। আর তাদের একটা টাইম ফ্রেম থাকে, সেই জায়গাটা যদি আমি কাজ না করতে পারি সেটা তো আসবে না। জাপানের অ্যাম্বাসেডর গতকাল আমাকে এই জিনিসটা বলছিলেন যে জাপান ইজ ভেরি কিন, কেন জাইকার টাইকার কারণে তারা তো প্রচুর এগিয়ে এসছে, তারা চাচ্ছে যে বাংলাদেশে তারা আরো বিনিয়োগ বাড়াবে। কিন্তু সেই সুযোগটা আমাদের করে দিতে হবে। সেই সুযোগটা আরো তড়িৎ গতিতে অর্থনৈতিক অঞ্চলগুলো হয়েছে, আমাদের অনেক কর্তৃপক্ষ হচ্ছে, বেজা, বিডা, ওয়ান স্টপ সার্ভিস, কিন্তু সেগুলোর কতটুকু কার্যকারিতা হচ্ছে সেটি হচ্ছে দেখতে ওই ওয়ান স্টপ সার্ভিসটাকে হাফ স্টপ সার্ভিস করতে হবে। বাট এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে ইন্ডিয়ার আমাদের সাথে ট্রেড যে ক্রম আছে সেরকম যদি এখন আমরা যে কানেক্টিভিটিটা করছি, এটা রবির ভাই কিছুটা বললেন যে আমরা এখানে হয়তো নর্থ ইস্টের সাথে কানেক্টিভিটি হচ্ছে, তাহলে আমাদের যে এক্সপোর্টটা আছে ইন্ডিয়াতে কম, ইন্ডিয়ার এক্সপোর্টের চেয়ে আমাদের এক্সপোর্ট কম আছে, গ্যাপ আছে, সেটা মানলাম। কিন্তু তার হাফ অফ দ্য এক্সপোর্ট হইল নর্থ ইস্টে আমাদের। এখন যদি ওরা ডাইরেক্ট কানেক্ট হয় সেখানে এটা এফেক্ট হবে। তো সেটাকে কাভার করার জন্য ইন্ডিয়ার ইনভেস্টমেন্টটা আমাদের দেশে সেটা বাড়ানো দরকার। সেই জিনিসটা কিন্তু আমরা মানে আমি যে ইন্ডিয়ার সাথে লাইন অফ ক্রেডিটটাই তো হচ্ছে না ঠিক করে এখন। সেটাই লাইন অফ ক্রেডিট। কিন্তু আমি যেটা বলছি যে প্রাইভেট সেক্টর যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে যদি বলেন, তাইলে একটা যেখানে 4000 কিলোমিটার অভিন্ন স্থল সীমান্ত আছে, সমুদ্র সীমানাও আছে, সেইটার যে পরিমাণ বিনিয়োগ থাকা দরকার ছিল সেই পরিমাণ এটার সমস্যাটা কোথায়? এটা কি ইন্ডিয়ার সমস্যা না আমাদের সমস্যা? এগুলি খুঁজে দেখা দরকার। কারণ আমরা যদি জয়েন্ট ভেঞ্চার না করতে পারি, শুধুমাত্র কানেক্টিভিটি, সেখান থেকে কিন্তু সুফলটা মানুষ পাবে না। তো আমি মনে করি ইন্ডিয়া একটা বড় দেশ, তাদের অনেক বড় বড় কোম্পানি আছে। সেই কোম্পানিগুলি আমাদের দেশে একটা যে পরিবেশ, সেখানে তারা যদি এটা, যেমন ধরুন একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রি যদি হয়, তারা যে প্রোডাক্টটা এখান থেকে ত্রিপুরায় পাঠাবে, প্যাকেজিংটা বাংলাদেশে হোক, তাহলে তো সেক্ষেত্রে তো আমরাও লাভবান হতে পারি, ওনারাও হতে পারে। আমরা বলতে চাচ্ছি যে এটা বোথ কান্ট্রি যাতে মিউচুয়ালি, মানে কেউ একতরফা না, উভয়ই যাতে এক পক্ষের লাভ। হ্যাঁ, সেই জিনিসগুলি কিন্তু এখন যে কানেক্টিভিটিগুলি হচ্ছে, এটার আওতায় হয়তো ছোট ছোট আরো অনেক এগ্রিমেন্ট হবে এগুলি ইমপ্লিমেন্ট করার জন্য। মনে করেন কিভাবে প্রোডাক্টটা যাবে, এটার কোনো চার্জ থাকবে কিনা, ওটা নামাবে কি, কার ট্রাক ব্যবহার হবে, এখানে কি প্যাকেজিং হবে কি হবে না, এই যে বিষয়গুলি, এইগুলির ক্ষেত্রে আমার মনে হয় যে নেগোসিয়েশনে একটা দক্ষতার মাধ্যমে সেখান থেকে কিন্তু লাভ লোকসানটা আনতে হবে। তো আমার মনে হয় যে আমরা যেভাবে নিবিড় এবং ঘনিষ্ঠ হচ্ছি, এবং আগামী দিনে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার যখন আসবেন, আমরা সেই বিষয়গুলি হয়তো আলাপ আলোচনা করব, এবং যাতে করে আমরা আগামী দিনগুলিতে আমাদের কনসার্নগুলি অ্যাড্রেস হয়, ইন্ডিয়ার কনসার্নগুলিতে অলরেডি অ্যাড্রেস হয়েছে, সেটা যাতে আরো হয়, সেটাই আমরা আশা করব। স্বার্থ যেন সংশ্লিষ্ট সবকিছুই আলোচনা হয় এবং আমরা যেন সুযোগ করে এগিয়ে যেতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। ধন্যবাদ মোহাম্মদ জমির, ধন্যবাদ মাসুদ করিম, দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।
প্রিয় দর্শক, ইভেলি 21 রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।